খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং, সবার সহমর্মিতায় কৃতজ্ঞ তারেক রহমান। অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার জন্য দোয়া, ইউনূস সরকারে সন্তুষ্ট দেশের ৭০% মানুষ, IRI এর জরিপ। আগামী নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সুযোগ, ভোটারের অংশগ্রহণ চ্যালেঞ্জিং বলেছেন EU রাষ্ট্রদূত মিলার। বহির্বিশ্বেও ভূমিকা রাখছে সেনাবাহিনী বলেছেন জেনারেল ওয়াকার। নবীন অফিসারদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজ ঢাকা আসছে বলেও জানিয়েছেন তিনি। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান তিনি। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও UK থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এখানে নিরাপত্তার কথাটি আগেই বলি। গতকালকে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তার চেয়ে আজকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। বিশেষ করে গত মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে
এগুলি দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের যে সদস্য রয়েছে সেটার সংখ্যা বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানে পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গাড়ি ঢুকতে দেখেছি, আমরা এসএসএফের গাড়ি ঢুকতে দেখেছি। আসলে তারা কি বেগম খালেদা জিয়ার প্রোটোকলের অংশ হিসেবে এসেছেন নাকি কোনো ভিভিআইপি এখানে আসবেন দেখার জন্য, নানা ধরনের তথ্য তো আসছে। আসলে বিএনপির কার্যালয় থেকে কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে কিংবা সরকারের বরাতে কোনো তথ্য আমাদের কাছে না আসলে আমরা আসলে সঠিক যে কোন বিষয়টি ঘটতে যাচ্ছে সেটি কিন্তু বলার সুযোগ নেই। এবং এই বিষয়ে বলে রাখি, বিএনপির চেয়ারপারসনের যিনি চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক এবং যিনি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যে বিষয়টি স্পষ্টতই বলেছেন যে বিভিন্নভাবে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি বিদেশি চিকিৎসক, এখানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। একই সঙ্গে এই যে হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন এবং যাবতীয় পুরো বিষয়টা কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান পর্যবেক্ষণ করছেন। এবং আজকে কিন্তু গতকালকে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই বেগম জিয়া চিকিৎসার জন্য এখানে পরামর্শ দেওয়ার জন্য এসেছিলেন। আজকে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল এই হাসপাতালে এসে চিকিৎসার বিষয়টি তদারকি করবেন এবং পরবর্তী বিষয়ে তারা দিক নির্দেশনা দিবেন। তো মূল বিষয় হচ্ছে কোনো গুজবে কান না দিয়ে, কোনো বিষয়টি না জেনে আসলে সোশ্যাল মিডিয়া হোক, গণমাধ্যম হোক কিংবা সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে না করার জন্য এটি অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে এই যাবতীয় বিষয়ে আসলে বক্তব্য দিবেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তো এই হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ অবস্থা। মিথিলা। রেমান, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুক এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সর্বস্তরে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর চালানো জরিপে। এতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে। ৬৬% নাগরিক জানিয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের। আর 80% মানুষ মনে করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান্না খাও মনে করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার কার্যক্রমের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে CCAMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে EU। মাইকেল মিলার বলেন, ইসির প্রস্তুতি ভালো। EU এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককে নিয়োগ দিচ্ছে। তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। EU রাষ্ট্রদূত বলেন, কিভাবে এসব ঝুঁকি প্রশমিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়িত করা যায় সেটি ভাবতে হবে ইসিকে। মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশে একটি বড় সংখ্যক ভোটার বিগত সময় সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় ভোট দেননি। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। এদের শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 3 জন আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারীর BMA প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম BMA স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নানান আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28তম বর্ষপূর্তি। জেলা সদরে বার্মা উন্নয়ন সংসদে সকালে গণসমাবেশ ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়।
কিন্তু দীর্ঘ 28 বছরেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে চুক্তির 72টি ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এ সময় বক্তারা পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তা না হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা গণসমাবেশে যোগ দেয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির কোনো প্রয়োজন ছিল না। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার এই অসম চুক্তিটি করেছিল। রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের বড় পরিকল্পনার অংশ। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত এটি করিয়েছে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের আদিবাসী বলা হলেও এরা মূলত ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে আসে। নোবেল পুরস্কার পাওয়ার আশায় 1997 সালে শেখ হাসিনা অন্যদের পরামর্শে শান্তি চুক্তি করেছিল বলে মন্তব্য করেন আলোচকরা। এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি ছিল এক প্রকার আইওয়াশ। সেখান থেকে 200-র মতো সেনা ক্যাম্প প্রত্যাহার করা সঠিক সিদ্ধান্ত ছিল না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে 5 থেকে 10,000 টাকা ঘুষ দিতে হয়। রাজধানীর মাইডাস সেন্টারে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে, বিশেষ করে প্রান্তিক মানুষের অপ্রাপ্তির কারণে ক্ষোভ, অশান্তি হয় মন্তব্য করে এই বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি, সুশাসনের অভাব ও ঘুষের লেনদেন আছে বলে অভিযোগ তার। অনিয়ম দীর্ঘকাল যাবৎ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সংবিধানে আদিবাসী হিসেবে পরিচয় স্বীকৃতি দিতে হবে। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন হলেও কার্যকর হয়নি জানিয়ে বাধা দূর করার পরামর্শ দেন তিনি। শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গঠন করতে চাইলে আদিবাসীদের বৈষম্য দূর করতে হবে। প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠানের অন্যতম শর্ত হচ্ছে যে মানুষের বৈষম্য, তাদের যে মৌলিক অধিকারগুলো, ন্যায্য প্রাপ্তি, সেগুলো নিশ্চিত করা। এবং সেখানে বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং এক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী, সেটা পার্বত্য অঞ্চলেই হোক আর সমতল অঞ্চলে হোক, অর্থাৎ এখানে কিন্তু অস্থিতিশীলতা এবং মানুষের মধ্যে অপ্রাপ্তির কারণে অসন্তোষ, সেটা বজায় থাকাটাই বাস্তব বলে বিবেচিত হওয়া উচিত বলে মনে করি। সেই কারণে বিষয়গুলো বেশি প্রাধান্য, গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ শুরাই নিজাম আয়োজিত 5 দিনব্যাপী জোর ইজতেমা। সকালে মোনাজাতে শরীক হন ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোরে 27টি দেশ থেকে 732 জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। এদিকে ইজতেমা চলাকালে মোট 6 জন মুসল্লির মৃত্যু হয়েছে। দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত আগামী 2, 3 ও 4 জানুয়ারি 2026-এ অনুষ্ঠিতব্য খুরুজের জোরের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। সবার সহমর্মিতায় কৃতজ্ঞ তারেক রহমান। অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার জন্য দোয়া। ইউনূস সরকারের সন্তুষ্ট দেশের 70% মানুষ। IRI এর জরিপ। আগামী নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সুযোগ। ভোটারের অংশগ্রহণ চ্যালেঞ্জিং বলেছেন EU রাষ্ট্রদূত মিলার। বহির্বিশ্বেও ভূমিকা রাখছে সেনাবাহিনী বলেছেন জেনারেল ওয়াকার। নবীন অফিসারদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।